জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন দাবি করলেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশের সম্পদ কম কিন্তু চাহিদা অনেক। আর্থিক খাতের দুরবস্থা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ও দুর্ভোগের কথা ভেবে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব, আমরা যে সময় চট করে ডিপার্চার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। আপনার কতগুলো ফ্রেমওয়ার্ক মেথডোলজি আছে সেটা তো ফলো করতে হবে। একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিছু সাহসী পদক্ষেপও আছে। ট্যাক্সের ব্যাপারে আবার কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, সেগুলো আর্থিক শৃঙ্খলা আনতে চেষ্টা করেছি। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। আমরা শুধু পরবর্তী সরকারের নেওয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। কালো টাকা সাদা করার বৈধতার প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার বিপরীত। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে যারা কর দেয় তাদের নৈতিকতায় আঘাত করা হচ্ছে। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোকে উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি। কৃষিখাত, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম, এবং এটা চিন্তার কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি, এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে, সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। এদিকে প্রস্তাবিত বাজেটে ধনী গরিবের বৈষম্য কমবে না বলে মনে করে এনসিপি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই বাজেটে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে কোনো প্রভাব পড়বে না। এছাড়া বেকারদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এটা 1 বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তব ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। ডিসেম্বরের পরে নির্বাচন কেন? অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে যৌক্তিক কারণ দেখানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ডিআরইউতে এক আলোচনা সভায় আরও বলেন, শুধুমাত্র নির্বাচন বিলম্বিত করতে কেউ কেউ অলৌকিক সংস্কারের কথা বলছে। আর প্রেস ক্লাবে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেন, নির্বাচনের জন্য ইসি প্রস্তুত থাকলেও নির্বাচনী রোডম্যাপ দেয়া হচ্ছে না। মঙ্গলবার ডিআরইউতে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, কেউ কেউ অলৌকিক সংস্কারের কথা বলে, যার উদ্দেশ্যেই কেবল নির্বাচন বিলম্বিত করা। অনির্বাচিত অবস্থায় ক্ষমতায় থাকা বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, দেশে বিদেশে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন। বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেয়া অবিচারের শামিল। 9 মাস 30 দিন অতিবাহিত গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল। জানি আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি,
কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই। এই বক্তব্যটি সঠিক নয়, এগুলা আমরা খণ্ডন করি। কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া। কিছু কিছু সংস্কারে এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। 5 আগস্টের অর্জন আকাশ থেকে আসেনি। গত 15 বছরের বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই আন্দোলনের বিজয় কোনো একক দলের নয়। জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আধিপত্য বিরোধী জাতীয় ঐক্য, দায়িত্বশীল গণমাধ্যম ও জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন, জুলাই আন্দোলনের বিজয় কোনো একক দলের নয়। বিএনপি লাখ লাখ নেতাকর্মীর আত্মত্যাগ রয়েছে দীর্ঘ 15 বছরে। শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন থেকে শেষ মুহূর্তে এক দফায় আসে। জনমানুষের দাবির সাথে ছাত্ররা একাত্মতা প্রকাশ করে আন্দোলনের গতি বাড়িয়ে বিজয় নিয়ে আসে। তিনি বলেন, আজ যারা নিজেদের বিপ্লবের নায়ক মনে করেন তাদের ইতিহাস জানতে হবে, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তাদের স্মরণ রাখতে হবে। দীর্ঘ 15 বছরের বিএনপির প্রতিটি নেতা কর্মীর যে রক্ত, যে জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে প্রতিবাদ করেছে, তার কি কোনো মূল্য নেই? তারা কি একটি রাজনৈতিক বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি করে দেয় নাই? যেখানে ছাত্র জনতা করেছে, তারা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং সেই স্ফুলিঙ্গ ছড়িয়েছে এবং সেই আগুনে শেখ হাসিনা উড়ে গেছে। এই সত্য অস্বীকার করা যাবে না। যারা করেছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত বাজেটকে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের হেমায়েতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার যে বাজেট দিয়েছে তা দেশের মানুষের কথা ভেবেই দেয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের বাজেটের সমালোচনা করেন তিনি। আলোচনা সভায় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল, সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতরাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিচ্ছে, অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এদিকে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো, তবে কোনোভাবেই যেন এপ্রিল পার না হয়। তবে নির্বাচনের সময় নিয়ে সরকারকে চাপে রাখতে চায় না জামায়াত। দলের আমির বলেন, ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য হলেও আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায় হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করে। ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি।
বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না, তবে কিছু জায়গায় দ্বিমত থাকলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। ডক্টর আলী রিয়াজ আশা করেন যে বিষয়ে দলগুলোর ভিন্নমত থাকবে সে ব্যাপারে জনমত তৈরিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের কাছে যাবে। জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো একমত হবে না, সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যেই কমিটিসমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ। সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সাথে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়রের আসনে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক বলেন, তাকে শপথ না পড়িয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। শপথ নিয়ে টালবাহানা করার মাধ্যমে কয়েকজন উপদেষ্টার মুখোশ উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে বহিরাগত উপদেষ্টা উল্লেখ করে দাবি না মানা পর্যন্ত তাকে নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন ইশরাক। ঈদকে সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ইশরাক বলেন, তাকে মেয়রের দায়িত্ব প্রদানের দাবি না মানা হলে ঈদের পর আবারও মাঠে নামবে তারা। তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি সেটার দায়িত্ব কে নিবে? আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ। এর আগে গত 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা অভিযোগে আসামি করা হয়েছে 7 জনকে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অভিযোগ দায়ের শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করতে সময় লাগায় অভিযোগ দাখিল করতে সময় লেগেছে। এ সময় তিনি বলেন, সরাসরি বিচার কাজ সম্প্রচার করা ইতিবাচক পদক্ষেপ। 2015 সালে গুম করা হয় সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। আগামী 19 জুন এ মামলার চূড়ান্ত শুনানি শেষে আদেশ দেওয়া হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
পরে শুনানির জন্য দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এদিকে গত 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সে কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও বাংলাদেশে পুশিং করেছে কয়েকটি পরিবারকে। সোমবার মধ্যরাতে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 59 জনকে পুশিং করার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্টে পুশিং করা হয় 2টি পরিবার, নারী, পুরুষ ও শিশুসহ 12 সদস্যকে। গুজরাটে আটক হওয়া এসব বাংলাদেশিকে মেঘালয় হয়ে ফেরত পাঠানো হয়। একই রাতে হালুয়াঘাট সীমান্ত দিয়ে আরও 10 জনকে পুশিং করে বিএসএফ। এদের 9 জন নারী ও 1 জন শিশু। এদের সবার বাড়ি খুলনায় বলে জানায় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্ত দিয়েও পুশিং করা হয়েছে আরও 8 জনকে। তাদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। তাদের আটক করে বিজিবি ক্যাম্পে রাখা হয়। এর আগে গত 27 মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিং করা হয়। এছাড়া পঞ্চগড় ও নেত্রকোনার বিভিন্ন সীমান্ত দিয়ে 29 জনকে পুশিংয়ের ঘটনা ঘটেছে। মেঘনা নিয়ে আইছে বাসে করে, তারা মেঘনা ওইখানে রাখা 2 দিন রাখছে। ওইখানে পরে তারা কালকে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ময়মনসিংহ বিভাগে এটা প্রথম, এরা সবাই বাংলাদেশি। তো যেহেতু বাংলাদেশে আমরা পরিচয় নিশ্চিত হয়েছি, তারা আমাদের নিয়ম মোতাবেক যেই পরবর্তী কার্যক্রম সেটা আমরা গ্রহণ করছি এখন। আর একই সাথে ভারতকেও আবারও বলে দিয়েছি এই কাজটা যেন তারা না করে। যদি বাংলাদেশি কেউ হয়ে থাকে আমাদেরকে জানাতে, আমরা সাদরেই তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবো। আর একই সাথে যেহেতু আমাদের সীমান্ত আগেও করা নজরদারি ছিল, এটাকে আমরা এখন মনে করছি এটাকে আরও বৃদ্ধি করব। এদিকে সীমান্ত এলাকায় ভারতের পুশিং ঠেকানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। তবে আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে সমাধানের আশা তার। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে দ্বিতীয় কোনো চিঠি পাঠানো হয়নি বলেও জানান উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিংয়ের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিং হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বেতন গ্রেড ভেদে 1 থেকে 9 পর্যন্ত 10% এবং 10 হতে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি ও পুলিশ বাহিনীর কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিদের এই বিশেষ সুবিধা দেয়া হবে। চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে। সরকারি চাকরি অধ্যাদেশ অপব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে স্মারকলিপি দিতে গেলে তাদের আশ্বস্ত করেন আইন উপদেষ্টা।
বলেন সবার আপত্তি শুনতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হচ্ছে। উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আইনটা পাশ হয়েছে। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা উপস্থাপিত হবে। আমাদের যে কমিটিটা গঠন করা হবে সেই কমিটির প্রস্তাবটা। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনব। সরকারি সহ সব ধরনের চাকরি নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও অফিসের কর্মকর্তাদের এনআইডি সম্পর্কিত সমস্যা নিরসনে কাজ করছে ইসি। মঙ্গলবার বিকেলে ইসি ভবনে এনআইডি পরিচালক ASM হুমায়ুন কবির সাংবাদিকদের এসব জানান। বলেন, চাকরি প্রাপ্তিতে ব্যবহৃত একাডেমিক তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিল থাকার বিষয়টি নজরে এসেছে। জানান, এনআইডি আইনে বাধ্যবাধকতা রেখে চাকরি ক্ষেত্রে সমস্ত অফিস, প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে এনআইডির তথ্য রাখতে বলা হয়েছে। যাদের এ সমস্যার কারণে বেতন সহ আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, সে বিষয়ে এনআইডি উইং দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। এছাড়া আগামী 15 জুলাইয়ের মধ্যে নবম দেশ হিসেবে জাপানে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হবে বলেও জানান তিনি। এই জন্য যদি জনপ্রশাসনের মাধ্যমে আইনি কাঠামোর মধ্যে এটা এনে যদি দেওয়া হয়, তাহলে এইটার বাইরে যাওয়ার কারো সুযোগ থাকবে না। এনআইডির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এবং আইবাস যেই কারণে এনআইডির বাধ্যবাধকতা আরোপ করেছে সেটাও ফাইন্যান্সের আইনি বাধ্যবাধকতা। তো যেহেতু দুইটি আইনি বাধ্যবাধকতা আছে, সেজন্য আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের সমস্ত অফিস, আপনাদের সমস্ত প্রতিষ্ঠান, আপনাদের সকল সংস্থা যেন ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে এনআইডিটা অনুসরণ করে। যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদেরকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। এর আগে শাহবাগ থেকে শুরু করে পুলিশের বাধার মুখে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এতে 1 ঘন্টার বেশি সময় ধরে সচিবালয়ের সামনের সড়কে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফ্যাসিবাদের দোসর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় থেকে সরানোর দাবি নিয়ে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে দেখা করেন মন্ত্রিপরিষদ সচিবের সাথে। সাক্ষাৎ শেষে জুলাই ঐক্যের সদস্যরা 5 আগস্টের পর সচিবালয়ের কাজকর্মে কোনো পরিবর্তন আসেনি দাবি করে বলেন, সম্প্রতি আওয়ামী দোসররা সচিবালয়কে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে সরকারকে। যারা আসলে এই ফেস্টিভ্যালকে পুষ্টি জুগিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই। তো সেই জায়গা থেকে আজকে আমরা জুলাই ঐক্য আমরা মার্চ টু সচিবালয় করে সচিবালয়ে এসেছি আমাদের দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য। দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেস্টিভ্যাল মুক্ত করতে হবে। সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে রাঙামাটির 5 উপজেলার 16টি ইউনিয়ন। সকাল থেকে রাঙামাটিতে বৃষ্টি অব্যাহত আছে, এতে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার 5 উপজেলার অন্তত 16টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী 24,000-এর বেশি মানুষ। ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যাও। অন্যদিকে সিলেটে সকাল থেকে বৃষ্টি না হলেও ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে অব্যাহত আছে উজানের ঢল। এতে জকিগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রাম এখনও প্লাবিত হয়ে আছে। মৌলভীবাজারেও নদ নদীর পানি বেড়ে 6 উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 6,000 মানুষ। এছাড়া হবিগঞ্জ ও সুনামগঞ্জেও নদ নদীর পানি বেড়েছে।
চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিনের পোশাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে কুকিচিনের 4 সদস্যকে। গতরাতে নগরীর চাঁদগাঁও এলাকা থেকে একটি কাপড়ের গাড়িসহ তাদের আটক করা হয়। পুলিশ জানায় কুকিচিনের পোশাক তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নগরীর ওয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে 3 জনকে আটক করা হয়। পরে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশ। আটক তরিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের ছোট ভাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, আসন্ন কোরবানি ঈদে ঢাকামুখী পশু বহনে চাঁদাবাজি রুখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কোরবানির পশুর হাটে দালাল, মলম পার্টি ও অজ্ঞান পার্টি সহ যে কোনো অপরাধ রোধ করতে টহল বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, চামড়া ব্যবসাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট তৎপর রয়েছে। তাদের ব্যাপারেও সতর্ক রয়েছে র্যাব। জাল টাকা শনাক্তে কন্ট্রোল রুমে মেশিন সহ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। সারা দেশব্যাপী আসন্ন ঈদ উদযাপনকে উপলক্ষ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম, মোবাইল পেট্রোল, ভেহিকল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি রাখছে। কোরবানি পশুর চামড়ার বাজার অস্থিতিশীল করতে কিছু সিন্ডিকেট সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার সকাল 10টায় লালুয়া ইউনিয়নের ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর ঘাঁটি বা নৌজা শের-ই-বাংলা নৌবাহিনীর উদ্যোগে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা নিতে সকাল থেকে ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হন অনেকেই। এ সময় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল। এছাড়া বিনামূল্যে দেয়া হয় ওষুধও। দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানায় নৌবাহিনী। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তূপ থেকে মানুষের 5টি মাথার খুলিসহ মানবদেহের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 10টার দিকে দেওয়ানগঞ্জ বাজারের গোস্তহাটের পাশে ময়লার স্তূপ থেকে এই হাড়গুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ময়লার স্তূপের পাশে বেশ কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ উদ্ধার করে সেখান থেকে 5টি মাথার খুলিসহ 80টি হাড় উদ্ধার করে। এ ঘটনাটি কঙ্কাল চোর চক্রের কাজ হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ময়লার স্তূপ থেকে আমরা 5টি মাথার খুলি এবং হাড় কঙ্কাল সহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যে এই কঙ্কালগুলা দীর্ঘদিনের পুরনো, প্রায় 2 বছর 1-1.5 বছর এরকম হতে পারে। তো এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে, অভিযান অব্যাহত আছে। হয়তো খুব শীঘ্রই আমরা এই চক্রটাকে শনাক্ত করতে পারব। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ 5 ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া 4টি মোবাইল ও নগদ টাকা। পুলিশ সুপার জানান, সোমবার সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া 4টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে গত 31 মে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে থাকা টহল পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
প্রবাসীর গাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন এবং এই ডাকাতি ঘটনার মূল মাস্টারমাইন্ড সহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় 5 জন সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম। এবং তাদের কাছ থেকে ওই দিন লুণ্ঠনকৃত যে 5টি মোবাইলের 4টি মোবাইলই কিন্তু আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং এই মোবাইলগুলো ওই গাড়িতে অবস্থানরত যারা ছিলেন তাদেরই মোবাইল, ইতোমধ্যে সেটি প্রমাণিত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ওই পরিবারেরই অপর 3 জন। মঙ্গলবার সকালে ঢাকা থেকে শেরপুর ফেরার পথে মহাসড়কের করাতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন আমজাদ মণ্ডল ও তার 2 সন্তান রাতুল মণ্ডল ও রাহাত মণ্ডল। দুর্ঘটনায় আমজাদের স্ত্রী, কন্যা ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ঢাকার মাদারটেকের বাসা থেকে ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে শেরপুর আসছিলেন আমজাদ। তাদের বহন করা মাইক্রোবাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমজাদ মণ্ডল এবং তার 2 পুত্রের। এছাড়া গুরুতর আহত হন অপর 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে 2 ভাতিজির মৃত্যু হয়েছে। এ সময় নিহত 2 জনের মা গুরুতর আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জের কাঁঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা মাসুক আলীর সাথে ঝগড়া বাঁধে ভাতিজি নাসরিন ও মাসুমার। ঝগড়ার এক পর্যায়ে ভাতিজি নাসরিন, মাসুমা ও ভাইয়ের স্ত্রী হাজেরা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাসুক আলী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শারমিন ও মাসুমাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত হাজেরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। শরীয়তপুরে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, পুলিশসহ 2 পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল 5টায় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি একটি আনন্দ মিছিল বের করে। এ সময় পদবঞ্চিত ছাত্রদলের অপরপক্ষ প্রতিবাদ মিছিল বের করে। এক পর্যায়ে পালং মডেল থানার কাছাকাছি এলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভূমিকম্পের সুযোগ নিয়ে পাকিস্তানের করাচির একটি জেল থেকে প্রায় 200-র বেশি বন্দী পালিয়ে গেছে। আল জাজিরার তথ্য বলছে, সোমবার রাতে ভূমিকম্প আঘাত হানায় বন্দীদের কারাগার থেকে নিরাপদ স্থানে সরানোর চেষ্টা করছিল জেল কর্তৃপক্ষ। এর সুযোগ নিয়েই বন্দীরা পালিয়েছে বলে দাবি দেশটির স্থানীয় গণমাধ্যমের। পালিয়ে যাওয়া 216 জনের মধ্যে এখনও পর্যন্ত 78 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের খুঁজে বের করতে চলছে অভিযান। তবে যারা পালিয়েছে তাদের কেউই গুরুতর কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না বলে দাবি জেল কর্তৃপক্ষের। দীর্ঘ 5 দশকের অপেক্ষার পর ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। এতদিন পর্যন্ত সংস্থাটির প্রাথমিক সদস্য হিসেবে গণ্য করা হতো ফিলিস্তিনকে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে ফিলিস্তিনের এই অর্জন বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। গেল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের 113তম সভায় ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্তটি গৃহীত হয়। আগামী 6 জুন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত বিশ্ববাসীকে জানাবে ILO। এর আগে গেল 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে প্রথমবারের মতো পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। স্বীকৃতি মেলে ইউনেস্কো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও।
রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী অন্যতম সেতুটি বোমার আঘাতে উড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। রোববার টেলিগ্রাম পোস্টে সংস্থাটি দাবি করে এ নিয়ে তৃতীয়বারের মতো ক্রিমিয়ার ওই সেতুতে আঘাত আনল ইউক্রেনীয় সিক্রেট সার্ভিস। তবে এবার এমন বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়েছে যা আগে থেকে পানির তলদেশে স্থাপন করা যায়। বিবৃতিতে আরও বলা হচ্ছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4:45 ক্রিমিয়ার ওই সেতুতে এই অভিযান চালানো হয়। সেতুর স্তম্ভগুলোতে এমনভাবে মাইন স্থাপন করা হয়েছিল যেন সেতুর রেলপথ ও সাধারণ যান চলাচলের লেন দুটোই ধ্বংস করা যায়। SBU আরও জানিয়েছে, দীর্ঘ কয়েক মাস পরিকল্পনা ও মহড়ার পর এই হামলা চালানো হলো। এর আগে আকাশপথে রাশিয়ার বেশ কয়েকটি শক্তিশালী নৌবহরে হামলা চালায় কিয়েভ। ঈদুল আজহা উপলক্ষে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য এশিয়ান মেগা কনসার্টে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। আগামী 7 জুন রাজধানীর সানাইয়া এলাকায় এশিয়ান টাউন এমফি থিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। কাতারে বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠান দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট। মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, 7 জুন স্থানীয় সময় বিকেল 3টায় গেট খোলা হবে আর মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 6টায়। জেমসের পাশাপাশি মঞ্চে থাকবেন আরও এক ঝাঁক বাংলাদেশি তারকা। কনসার্ট উপভোগের জন্য রাখা হয়েছে VVIP, গোল্ড ও সিলভার সহ 5 ধরনের টিকিট। এবার খেলার প্রসঙ্গ। সবশেষ দেখায় ভুটানের সাথে হারলেও ঘরের মাঠে জিততে বদ্ধপরিকর টিম বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল মানলেও জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত সফররত ভুটান। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে শেষ সেশনে বৃষ্টি বাগড়া উপেক্ষা করেই অনুশীলন করেন হামজা ফাহমিদুলরা। এদিকে ইন্ডিয়ার বিপক্ষে সুযোগ না পেলেও ফাহমিদুলের অনুশীলন দেখে খুশি কোচ হেভিয়ের কাবরেরা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রস্তুতি ম্যাচে দেশের মাটিতে প্রথমবার খেলতে নামবেন হামজা। একই ম্যাচে অভিষেক হতে পারে ফাহমিদুলেরও। হামজা সহ অন্যান্য প্রবাসী ফুটবলাররা আশায় দল আগের চেয়ে শক্তিশালী বলে মনে করছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এদিকে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সেরা মানলেও জিততে চায় ভুটান। দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ফুটবল সমর্থকরা। সোমবার দুপুর থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করে তারা। ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেয় দেশের ফুটবল সমর্থকদের অন্যতম গোষ্ঠী ফুটবল আলট্রাস। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান করেন তা সমর্থকরা। 2 মাস আগে আনুষ্ঠানিকভাবে অর্থের বিনিময়ে টিকিট কেনার বিষয়টি বাফুফেকে জানিয়েছে ফুটবল আলট্রাস। তবে শুধু সময় ক্ষেপণ করে শেষ পর্যন্ত 100 টিকিট প্রদানে সম্মত হয় ফেডারেশন, যেখানে সমর্থক গোষ্ঠীটির চাহিদা ছিল 2 থেকে 3 হাজার টিকিট। যদিও সমর্থকদের অবস্থানে কোনো বাধা বা টিকিট দেওয়ার ব্যাপারে আশ্বাস দেয়নি বাফুফে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে ICC। তবে নারীদের বিশ্ব আসর হবে হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের মাটিতে পাকিস্তান খেলবে না আগে জানানো হয়েছিল ICC-কে। সেই পরিপ্রেক্ষিতে আসরের মূল আয়োজক ভারতের সঙ্গে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের নাম। এছাড়া ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং ইন্দোরে মোট 4 ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যদিও ICC এখন পর্যন্ত পূর্ণসূচি প্রকাশ করেনি। পাকিস্তান ফাইনালে উঠলে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে আয়োজন করা হবে ম্যাচটি। একইভাবে প্রথম সেমিফাইনাল কোন ভেন্যুতে আয়োজিত হবে তা নির্ভর করছে পাকিস্তানের সেমিতে যাওয়ার উপর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।